আমি তোমাদের কাছে হাত জোড়ো করছি। তবে রে বেটা, ছাড়বি না। বন্ধুরা, ভূতের গল্প দেখতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। গাড়িতে বসে সমীরণ ভাবতে থাকলো, জীবনে সে শান্তি কোনোদিনই পায়নি। ভালো পড়াশোনা না করলে ভালো চাকরি হবে না, আর ভালো চাকরি না হলে বেকারত্বের বোঝা বইতে হবে সারা জীবন ধরে। এমনই সব বলতেন আত্মীয় স্বজনরা। তাই স্কুল কলেজ লাইফে খেলাধুলোর জন্য সময় যেমন পেত না, তেমন বন্ধুও বানায়নি। কলকাতার এক বড় আইটি কোম্পানিতে সমীরণ কাজ করে 2 বছর হলো। তার বিয়ে হয়েছে, বাড়িতে একটা ছোট বাচ্চাও আছে। চাকরি পাওয়ার পর তাকে সংসারের সমস্ত দায়িত্ব নিতে হলো। বাড়ির লোন, গাড়ির লোন, এমনকি সংসারের যাবতীয় খরচ কাটতে না কাটতেই কাঁধে পড়ল আরেক ঝামেলা। বাবার চোখে ছানি পড়েছে, অপারেশন করতে হবে। প্রায় 2 লাখ টাকা খরচ। এসব কথা ভাবতে ভাবতে গাড়িটা চলে এলো অফিসের সামনে। সমীরণ গাড়ি থেকে নেমে তার কেবিনে চলে গেল। টেবিলে বসে কাজের ফাইলগুলো দেখছে। এমন সময় ভূপতিনাথের প্রবেশ। স্যার, আপনাকে বড় সাহেব একবার ডাকছেন। এখনই? হ্যাঁ, তাই তো বললেন। স্যারের খুব দরকার রয়েছে আপনার সঙ্গে, আপনাকে এখনই যেতে বললেন। সমীরণ দেরি না করে রওনা দিল বসের অফিসের উদ্দেশ্যে। দরজার সামনে এসে, আসবো স্যার? আরে সমীরণ, এসো এসো, চেয়ারে বসো। খুব দরকার ছিল তোমার সাথে। রসগোল্লা খাবে? এই নাও, গরম গরম রসগোল্লা আজই ড্রাইভারকে দিয়ে বলরাম মিষ্টান্ন ভান্ডার থেকে আনিয়েছি। খুব ভালো খেতে, একটা নাও। না স্যার, মিষ্টি খেতে আমি পছন্দ করি না, আপনি খান। সে কি কথা, এই বয়সে মিষ্টি খাবে না? তোমাদের মতন বয়সে একবার মিষ্টি নিমেষের মধ্যে উড়িয়ে দিতাম। আচ্ছা ছাড়ো ওর কথা, যেটা বলার ছিল তোমাকে। টেবিলে এই চিঠিটা দেখতে পাচ্ছ? আমার বাবা মারা যাওয়ার সময় এটা আমার হাতে দিয়ে বললেন আমি যেন এই চিঠিটা বাবার এক ছোটোবেলাকার বন্ধু রমেন চাটুর্যে ওনার হাতে তুলে দিই। আমি চিঠিটা আলমারিতে সুরক্ষিতভাবে রেখে দিয়েছিলাম, কিন্তু আমি কোনোভাবে পোস্ট করতে ভুলে গিয়েছিলাম। আজ হঠাৎ একটা দরকারি ফাইল খুঁজতে গিয়ে দেখি চিঠিটা আলমারির ড্রয়ারে পড়ে রয়েছে। প্রায় 6 মাস হলো বাবা মারা গিয়েছেন, তাই আমি আর দেরি করতে চাই না। চিঠিটা যেন আজই তার সঠিক গন্তব্যে পৌঁছে যায়। তাই আমার অনুরোধ, তুমি যদি দয়া করে এই চিঠিটা একটু পৌঁছে দাও। এমন কথা বলে আমাকে লজ্জা দেবেন না স্যার, আমি এখনই বেরিয়ে পড়ছি। চিঠিটা আমায় দিন। বসের কাছে চিঠিটা নিয়ে সমীরণ চিঠির উল্টো দিকে অ্যাড্রেসটা দেখে নিল। তারপর সে বেরিয়ে পড়ল স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনে পৌঁছে সে একটা বিষ্ণুপুরের টিকিট কেটে নিল। কিছুক্ষণ পর ট্রেনটা চলে এলো। সমীরণ ট্রেনে উঠে পড়ল। হাতে একটা সুটকেস নিয়ে সমীরণ ট্রেন থেকে যখন নামলো, তখন সূর্যেরও হালকা আলোয় পশ্চিমের আকাশটা দেখতে ভালোই লাগছিল। সুটকেসটা হাতে নিয়ে সমীরণ বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালো। সে এসে দেখলো একটা রিক্সা দাঁড়িয়ে আছে। সে ভাবলো তাকে চিঠিটা দিয়ে বাড়ি ফিরতে হবে।
সে বাসের জন্য অপেক্ষা না করে রিক্সাওয়ালার কাছে গেল। এ রিক্সা, কৃষ্ণগঞ্জ যাবে? না বাবু, যাব না। কেন যাবে না শুনি? পশ্চিমে সূর্যের অস্ত গিয়েছে, সন্ধে নামলো বলে। সন্ধেবেলায় ওই রাস্তা মোটেই ভালো নয়, ডাকাত দলের উৎপাত ঘটে। ও, যত সব আজগুবি কথাবার্তা। তুমি চলো, তোমায় আমি ডবল ভাড়া দেবো। চলুন তবে। জয় মা কালী, আজ মনে হয় ভাগ্যটা সহায়ক আছে। মনে হয় কেউ আসছে। সর্দার, মনে হয় কেউ আসছে। কি গো, তুমি কখন ফিরবে? আমার ফিরতে আজ রাত হবে। বসে একটা কাজ নিয়ে কৃষ্ণগঞ্জ যাচ্ছি, কাজ মিটিয়ে ফিরবো। তোমরা খাওয়া দাওয়া করে নিও, আর আমার খাবারটা ফ্রিজে রেখে দিও, বুঝলে? মাঝপথে রিক্সা থামালে কেন? ডাকাত পড়েছে, ডাকাত! বাঁচাও, বাঁচাও, ডাকাত! অন্ধকারের মধ্যে ছবিগান দেখতে পেল রিক্সার সামনে কয়েকজন লোক দাঁড়িয়ে রয়েছে। কে তোমরা? এই বেটা, তোর কাছে যা আছে বের কর, না হলে এখানেই তোর লাশ ফেলিয়ে দেব। রাতে শেয়াল কুকুরে ছিঁড়ে খাবে। আমায় মেরো না, মেরো না, আমি তোমাদের সব দিচ্ছি। এই নাও, এই নাও, এই নাও, যা আছে টাকা পয়সা সব তোমাদের দিয়ে দিলাম। এই নাও, এই নাও। ওই সুটকেসটা দে। না না, ওটা নিও না, ওতে কিছু নেই। ওতে শুধু আমার সাহেবের চিঠি রয়েছে, আর কিছু নেই, আর কিছু নেই। এই কালী, যা তো রিস্কা থেকে সুটকেসটা নিয়ে আয় তো। তোমাদের হাতে পায়ে পড়ছি, ওই সুটকেসটা তোমরা নাও, শুধু ওর ভেতরে থাকা চিঠিটা আমায় দিয়ে দাও। ছাড়, ছাড় বলছি। না না না, আমি কিছুতেই ছাড়বো না। আমাকে চিঠিটা দিয়ে দাও, আমি তোমাদের কাছে হাত জোড়ো করছি। তবে রে বেটা, ছাড়বি না? আপনি রমন চাটুর্যে? হ্যাঁ, আমি রমেন চাটুর্যে, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না বাবা। কে আপনি? এত রাতে কোথা থেকে এসেছেন? আমাকে আপনি চিনবেন না, আমি কলকাতা থেকে আসছি। আমার সাহেব আপনাকে এই চিঠিটা দিতে বললেন। বলেন কি? একটা চিঠির জন্য এত রাতে তুমি এসেছো আমাদের বাড়িতে? কথাটা ঠিক হজম হচ্ছে না বাবা। আসলে আমি এই সকাল থেকে বেরিয়েছি, পথে একটা কাজ পড়ে গিয়েছিল, তাই আসতে অনেক দেরি হয়ে গেল। ও, কি চিঠি দেখি তো। এ তো সুরেনের চিঠি। শুনেছিলাম সুরেন 6 মাস আগেই ক্যান্সারে মারা গিয়েছে। তা তুমি এই চিঠি পেলে কিভাবে? আসলে আমার স্যার হচ্ছেন ওই বড় সাহেবের ছেলে। তিনি এই চিঠিটা দিয়ে আমায় বললেন আপনার হাতে চিঠিটা যেন পৌঁছে দিই। ও, তা তোমার গলায় ওটা কিসের দাগ বাবা? ও কিছু নয়, ছোটবেলায় খেলতে গিয়ে একটা কাঁচের টুকরোর উপরে পড়ে গিয়েছিলাম, সেই থেকে দাগটা। ও, তুমি ভেতরে এসো বাবা, এসো, ভেতরে এসো। না না, ভেতরে আর যাব না। চিঠিটা আপনার হাতে দিয়ে দিলাম,
এই শান্তি, এবার নিশ্চিন্তে আমি বাড়ি ফিরতে পারবো। বাড়িতে বাবা খুব অসুস্থ বুঝলেন, কাল ডাক্তার দেখাতে যেতে হবে, তাই রাতের ট্রেনেই ফিরে যাব। নিহাত তোমার বাবা অসুস্থ, তাই তোমাকে এই রাতের বেলায় যেতে দিচ্ছি। সাবধানে যেও বাবা, সাবধানে যেও। স্যার চিঠিটা আমি দিয়ে এসেছি, চিঠিটা আমি দিয়ে এসেছি স্যার, স্যার চিঠিটা আমি দিয়ে এসেছি, চিঠিটা আমি দিয়ে এসেছি স্যার। কে কে? রাতে বাড়ি ফিরবে বলে সমীরণ যখন বাড়ি ফিরল না, তখন সমীরণের বাবা সমীরণের খোঁজে সমীরণের অফিসে গেল। অফিসে গিয়ে অফিসের বসকে জানালো যে সমীরণ এখনো বাড়ি ফেরেনি, রাত থেকে তার ফোনও বন্ধ। সমীরণের বস সমীরণের বাবাকে জানালো সেও সমীরণকে অনেকবার কল করেছে, কিন্তু সেও সমীরণের কোনো খোঁজ পায়নি। তিনি তাই সমীরণের বাবাকে বাড়ি ফিরতে বললেন এবং তাকে আশ্বাস দিলেন যে তার খোঁজ সে করবে। কিছুক্ষণ পর থানা থেকে ফোন আসায় বস ছুটে গেল থানার উদ্দেশ্যে। থানাতে গিয়ে সে জানতে পারে কৃষ্ণগঞ্জের কাছে কয়েকজন ডাকাতের হত্যা হয়েছে। কে যেন তাদের ঘাড় মোটকে মেরে ফেলেছে। তার কিছুটা দূরেই একজন ভদ্র ব্যক্তির দেহ পড়েছিল, তার গলায় ছুরি মেরে তাকে হত্যা করেছে। বহু খোঁজ করার পর ওখানকার থানা থেকে জানতে পারলো যে উনি আপনাদের অফিসে কাজ করতেন। কিছুক্ষণ আগে লাশটা আমাদের মর্গে এসেছে, দেখুন তো লাশটা চিনতে পারেন কিনা। দিগন্ত লাশটার সামনে গিয়ে হতবাক হয়ে গেল, দেখলো সমীরণের গলায় কে যেন ছুরি মেরে তাকে হত্যা করেছে। সঙ্গে সঙ্গে তার মনে হলো রাতের সেই স্বপ্নের কথা। সমীরণ যখন বলেছিল সে চিঠিটা দিয়ে এসেছে, তার গলায় ছিল একটা দাগ। এই দেখে সে বুঝতে পারলো মরে গিয়েও সমীরণ তার দায়িত্ব ভুলে যায়নি।